আছে। মিথাইল রেডিকেল, হাইড্রোক্সিল রেডিকেল, ও আর বা ইথার রেডিকেল, তেমনি ভাবে বাবা মনোযোগ দিয়েন, আমরা এরকম কিন্তু এই যে OH, মিথাইল এবং OR এই রেডিকেলগুলো NH2 আরো আছে, মানে এরকম এই কিছু রেডিকেল আছে যেগুলোর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে, কিন্তু মিথাইলে কিন্তু লোন পেয়ার নাই, তথাপিও কিন্তু সেই ইলেকট্রন ডোনেট করে। পজিটিভ মেসোমারিক এফেক্ট কিন্তু তাদের ক্ষেত্রে আমরা অবজার্ভ করি, পজিটিভ মেসোমারিক বা ধনাত্মক মেসোমারিক ফল। কোনটা ছিল এটা কিন্তু তোমরা জানো বাবা। দেখো আবারও বলছি, আমি একটু তোমাদের রিকল করার জন্য, জাস্ট তোমরা জিনিসগুলো ভুলে গেছো, হয়তো বা পড়ানো হয়েছে তোমরা হয়তো ভুলে গেছো, সেই জন্য বলছি বাবা। এই যে গ্রুপগুলো, যে সবগুলো গ্রুপ, এখানে যদি বেনজিন দেখো, এটা কিন্তু বেনজিনে কিন্তু 6 পাই ইলেকট্রন, 3টা পাই বন্ধনে 6টি পাই ইলেকট্রন। এখানে কিন্তু একটি ইলেকট্রন কি আছে, পাই ইলেকট্রন ক্লাউড আছে। কারো যদি ইলেকট্রন ঘাটতি থাকে, কারো যদি ইলেকট্রনের মানে লেকিংস থাকে, তাহলে সে কিন্তু বেনজিন রিং এ এসে সেই লেকিংসটা কি করতে পারে, ফুলফিল করে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিন্তু করে। যেমন আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো আছে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, নাইট্রেশন, এই রিঅ্যাকশনগুলো আমরা দেখি যে ফার্স্ট স্টেপে কিন্তু একটি ইলেকট্রোফাইল ফর্ম করে, সেই ইলেকট্রোফাইলটার ইলেকট্রন লেকিংস থাকে, তারপরে সেই ইলেকট্রোফাইলটা তার সেই লেকিংসটাকে ফুলফিল করার জন্য বেনজিন রিং এর দিকে কিন্তু অ্যাট্রাকশন ফিল করে। কেন, বেনজিন রিং এর সার্কেলের যে উপরে এবং নিচে কিন্তু পাই ইলেকট্রন ক্লাউড থাকে, আর পাই ইলেকট্রন ক্লাউডকে ইজিলি নেওয়া যায়। তো এই জন্য কিন্তু ইলেকট্রোফাইল সেখানে, আমরা কিন্তু এগুলো জানি বাবা। তো বেনজিনের মধ্যে মনে করো, বেনজিনকে যদি তুমি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন দাও, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন মিন্স যেমন মিথাইল ক্লোরাইড ড্রাই বা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর প্রেজেন্সে কি করবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর মিথাইল ক্লোরাইড ফার্স্ট অফ অল রিঅ্যাকশন করে একটি মিথাইল কার্বোক্যাটায়ন ফর্ম করবে। মিথাইল কার্বোক্যাটায়নটি বেনজিনের যে কোনো একটি কার্বনে এসে সিগমা কমপ্লেক্স ফর্ম করবে, দেন সিগমা কমপ্লেক্স থেকে একটি হাইড্রোজেন রিলিজ হবে, এবং কার্বন হাইড্রোজেন বন্ড ইলেকট্রনটি যদি সার্কেলে ইন করে, তাহলে সেখানে কিন্তু আবার তার 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন কিন্তু আবার ফুলফিল হয়ে যায় এবং টলুইন ফর্ম করে। বাবা এটা আমরা জানি, কিন্তু বেনজিনের একটি হাইড্রোজেন কিন্তু এখানে সাবস্টিটিউট হয়েছে, কার দ্বারা হয়েছে, মিথাইল রেডিকেল দ্বারা, তাহলে এটাই কিন্তু বাবা টলুইন। এখন দেখো বেনজিনের ক্যারেক্টারিস্টিক্স, বেনজিনের রিঅ্যাক্টিভিটি, বেনজিনের কিছু যে ধর্ম আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, আর টলুইনের যেহেতু এটাও অ্যারোমেটিক, এর মধ্যে বেনজিন রিং আছে, এটাও বেনজিন রিং আছে, এদের অনেক ধর্মই কিন্তু সিমিলার বাবা, কিন্তু কিছু কিছু রিঅ্যাক্টিভিটি থেকে শুরু করে কিছু কিছু আবার প্রপার্টিজ, তারা এমন কিছু এক্সেপশনাল প্রপার্টিজ তারা কিন্তু শো করে। তাহলে এখানে এই যে বেনজিনের জাস্ট একটি হাইড্রোজেনের জায়গায় একটি মিথাইল রেডিকেল এখানে ইন করলো, এই মিথাইল রেডিকেলটির একটি প্রভাব কিন্তু বেনজিন সার্কেলের মধ্যে পড়ে, এবং এই জন্যই কিন্তু বেনজিন থেকে কিছু ডিফার করে কারেক্ট, মানে অ্যাক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটির দিক থেকে। হ্যাঁ, তাহলে রিঅ্যাক্টিভিটি কিন্তু একটু বেশি কার, টলুইনের। কার থেকে বেশি, বেনজিন থেকে বেশি। বেনজিনের মধ্যে কিন্তু এরকম কোনো ডোনেটিং গ্রুপ নাই, যেখানে টলুইনের মধ্যে মিথাইল গ্রুপ একটি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, একটি রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং মানে তাকে রিংকে অ্যাক্টিভেট করে। আগে তার রিঅ্যাক্টিভিটি যেমন ছিল, এখন তার রিঅ্যাক্টিভিটি আরো ইনক্রিজ করেছে, আরো বেড়ে গিয়েছে। রিঅ্যাক্টিভিটি কেন বাড়লো, টলুইনের রিঅ্যাক্টিভিটি কেন বাড়লো, কারণ এখানে মিথাইল রেডিকেল তার রেজোনেন্স স্ট্রাকচার থেকে অবজার্ভ করতে পারি। রেজোনেন্স স্ট্রাকচার নিশ্চয়ই তোমরা জানো, আমি সেদিকে আর যাচ্ছি না। টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার একটু বলে দিচ্ছি, শুধুমাত্র যদি ভুলে যাও। টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার, কে কে লামিয়া, হ্যাঁ ক্লাসটা নিয়ে এখন। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, এই যে স্যার বাবা দেখেন, হ্যাঁ, রিঅ্যাক্টিভেটিং মিটার মানেটা কি? সক্রিয়কারী, সরি, সক্রিয়কারী। এখানে যে বাংলা ভাষায় বা ভুলেই যাচ্ছি। এই যে মিথাইল মূলকটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং মানে সক্রিয় করে। তার সক্রিয়তা আগে বেনজিনের মধ্যে, বেনজিনের সক্রিয়তা যা, এটার সক্রিয়তা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেল দেখো, এই যে মিথাইল রেডিকেলটা, তোমরা কিন্তু এটা জানো, এগুলো আবার পড়ানো হচ্ছে, কিন্তু এগুলো তোমাদের মনে রাখার কথা ছিল। এই যে কার্বন হাইড্রোজেন বন্ড, এখানে এসে ডাবল বন্ড হয়, এবং এই বন্ড কিন্তু এখানে রিলিজ হয়ে মানে লোন পেয়ার ইলেকট্রন ফর্ম করে। বন্ড পেয়ার লোন পেয়ার হয়, লোন পেয়ার বন্ড পেয়ার হয়। দেখো এখানে আগেই একটা বন্ড ছিল, এখন নিউলি এই কার্বন হাইড্রোজেন বন্ড কিন্তু এখানে এসে ফর্ম করলো। আর এই বন্ধনের দুইটা ইলেকট্রন, 2 ইলেকট্রন অফ দিস পাই বন্ড, এটা কিন্তু এই দুইটা ইলেকট্রন কিন্তু সার্কেল থেকে বেরিয়ে আসলো, এই বন্ড এবং এই বন্ড। আর এখানে কার্বন হাইড্রোজেনের সাথে কোনো, এখানে কার্বন হাইড্রোজেন,
এখানে আমরা দেখছি কার্বন হাইড্রোজেন যে বন্ড ইলেকট্রন কিন্তু এখানে এসে ডাবল বন্ড ফর্ম করেছে, এখানে কিন্তু হাইড্রোজেন থাকছে, এখানে কিন্তু হাইড্রোজেন থাকছে, তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে বাবা একটু খেয়াল করেন কার ইলেকট্রন কার কাছে আসলো, এই কার্বন হাইড্রোজেন বন্ডেড ইলেকট্রন এখানে এসে বন্ড ফর্ম করলো, আর এই পাই বন্ডটা কিন্তু এখানে সার্কেল থেকে বেরিয়ে আসলো। তাহলে এখন এই দুইটা ইলেকট্রন আবার এখানে ইন করবে এবং এই দুইটা ইলেকট্রন কিন্তু আবার এই কার্বনে বেরিয়ে আসবে। তাহলে আমরা থার্ড যে স্ট্রাকচার সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল বন্ড সি, এখানে হচ্ছে প্লাস, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই যে দুইটা ইলেকট্রন আবার এখানে ইন করলো, আবার এই দুইটা ইলেকট্রন এখানে রিলিজ হলো, এই যে আবার এই বন্ড এখানে থাকবে। এইভাবে কিন্তু আমাদের 5টা স্ট্রাকচার আমরা কিন্তু দেখেছি। তাহলে এই যে স্ট্রাকচার 3টা দেখালাম, আরো 2টা আছে, এগুলো আগেও তোমরা দেখেছো, আমি আবার এখানে দেখালাম একটু। তাহলে এখানে দেখতে পাচ্ছ কার্বন হাইড্রোজেন যে বন্ড ইলেকট্রন যে এখানে, এটাকে বলে পজিটিভ মেসোমারিক এফেক্ট। মানে ইলেকট্রন যদি বাহিরের গ্রুপ থেকে ভিতরের দিকে বেনজিন রিং এর দিকে রেজোনেন্স হয়, তাহলে এখানে কিন্তু সার্কেলে কিন্তু দেখো এই 2 কার্বন অর্থাৎ সেকেন্ড কার্বনটা অর্থ কার্বন এবং প্যারা কার্বন আবার কিন্তু এই অর্থ কার্বনে নেগেটিভ চার্জ গেইন করছে, নেগেটিভ চার্জ উৎপন্ন হচ্ছে। কোথাও যদি নেগেটিভ চার্জ উৎপন্ন হয় বুঝতে হবে তার ইলেকট্রন ডেনসিটি আগে যা ছিল তার থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এই মিথাইল রেডিক্যাল কিন্তু বেনজিন সার্কেলে কিন্তু ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রনের ঘনত্ব ডেনসিটি যা ছিল তার থেকে কিন্তু মিথাইল মূলক কিন্তু আরো বৃদ্ধি করেছে। কোনো কম্পাউন্ডের বেনজিন সার্কেলে যদি ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি আগের থেকে ইনক্রিজ করে তার রিঅ্যাক্টিভিটিও ইনক্রিজ করবে, তার সক্রিয়তা বৃদ্ধি পাবে। তাহলে আমাদেরকে বুঝতে কষ্ট হলো যে বেনজিনের সক্রিয়তা থেকেও কিন্তু টলুইনের সক্রিয়তা বেশি, রিঅ্যাক্টিভিটি বেশি। কেন? টলুইন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন বেনজিন বিকজ টলুইন হ্যাজ ওয়ান অ্যাক্টিভেটিং গ্রুপ উইথ ইজ সার্কেল। এই সার্কেলের সাথে অ্যাড আছে একটি অ্যাক্টিভেটিং গ্রুপ। মিথাইল গ্রুপ ইজ অ্যাক্টিভেটিং গ্রুপ ডিউ টু পজিটিভ মেসোমারিক এফেক্ট and we can follow this by this resonance structure. টলুইনের এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো যদি আমরা 5টা ড্র করতে পারি, এই 5টি রেজোনেন্স স্ট্রাকচার ড্র করার পর আমরা বলবো from the above resonance structure we can observe, আমরা উপরের 5টি রেজোনেন্স স্ট্রাকচার থেকে দেখতে পাই, বুঝতে পাই যে বেনজিন সার্কেলে ইলেকট্রন ডেনসিটি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। কিভাবে বুঝলাম যে এখানে ইনক্রিজ করেছে ইলেকট্রন ডেনসিটি, এখানে ইনক্রিজ করেছে কিভাবে বুঝলাম? এই যে স্ট্রাকচারকে দেখতেছি, অর্থ পজিশন কার্বনে নেগেটিভ চার্জ, প্যারা পজিশন কার্বনে নেগেটিভ চার্জ, আবার যদি আরো 2টা স্ট্রাকচার দেখলে আমরা দেখতে পাবো এখন যদি এটা ইন করে এটা উপরে বেরিয়ে আসবে আবার, তাহলে আবার অর্থ কার্বনে কি হবে? নেগেটিভ চার্জ ফর্ম করবে। তাহলে কোন সার্কেলে যদি নেগেটিভ চার্জ ফর্ম করে, নেগেটিভ চার্জ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে সার্কেলে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করেছে, আর যদি ইনক্রিজ করে তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি বেনজিন থেকে কিন্তু টলুইন অনেক সক্রিয়। তাহলে এই প্রশ্ন খুব একদম ফ্রিকুয়েন্টলি আসে, কেন বেনজিন থেকে টলুইন অধিক সক্রিয়? বেনজিন কোন রিঅ্যাকশন করলে তার যে নিডেড টেম্পারেচার, তার জন্য যে টেম্পারেচার লাগে, তাপমাত্রা লাগে, টলুইন কিন্তু সেই একই রিঅ্যাকশনটা করবে এর থেকে লোয়ার টেম্পারেচার, এর থেকে কম টেম্পারেচার। কারণ কি? মনে রেখো, যেই কম্পাউন্ড লেস রিঅ্যাক্টিভ, যেই কম্পাউন্ড লেস রিঅ্যাক্টিভ তার জন্য নিডেড টেম্পারেচার বা প্রয়োজনীয় তাপমাত্রা বেশি লাগে, আর যেই কম্পাউন্ড মোর রিঅ্যাক্টিভ, বেশি রিঅ্যাক্টিভ, তার জন্য প্রয়োজনীয় তাপমাত্রাটা কম লাগে। তাহলে আমরা যেহেতু এক্সপ্লেন করতে পারলাম যে বেনজিন অপেক্ষা টলুইন ইজ মোর রিঅ্যাক্টিভ, ডেফিনেটলি সেম রিঅ্যাকশন, এনি রিঅ্যাকশন লাইক নাইট্রেশন রিঅ্যাকশন, তুমি বেনজিনকে নাইট্রেশন করলে নিডেড টেম্পারেচারটা যা লাগবে 60 ডিগ্রি বা অ্যারাউন্ড 60 ডিগ্রি, আর টলুইনের নাইট্রেশন তুমি করতে পারো একই নাইট্রেশন রিঅ্যাকশন কার? বেনজিনেরও করছো, টলুইনেরও করছো, বা বেনজিনের ক্ষেত্রে নাইট্রেশন রিঅ্যাকশনের জন্য নিডেড টেম্পারেচার বা প্রয়োজনীয় টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি, অ্যারাউন্ড 60 ডিগ্রি বা তার কাছাকাছি, আর টলুইনের জন্য রুম টেম্পারেচারে হয়ে যাচ্ছে 25 বা তার অ্যারাউন্ড 25। তাহলে 25 আর 60, তাহলে কেন বেনজিনের ক্ষেত্রে 60 ডিগ্রি সেলসিয়াস এখানে প্রয়োজন হলো, টলুইনের ক্ষেত্রে 25 ডিগ্রি প্রয়োজন হলো? বিকজ অফ মিথাইল গ্রুপ। বেনজিনে কোনো অ্যাক্টিভেটিং গ্রুপ নাই, আর টলুইনের মধ্যে একটি রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, একটি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মিথাইল গ্রুপ প্রেজেন্ট, এন্ড বাই দিস পজিটিভ মেসোমারিক এফেক্ট রেজোনেন্স স্ট্রাকচার থেকে আমরা অবজার্ভ করতে পারি বেনজিন রিং এ নেগেটিভ চার্জ গেইন করে, স্পেশালি অর্থ প্যারা 246 কার্বনে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে বেনজিন থেকে টলুইনের বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি আরো বেশি। কোনো কারণে যদি ইলেকট্রন ক্লাউড ডেনসিটিটা ইনক্রিজ করে তার রিঅ্যাক্টিভিটিও ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি বেনজিন থেকে কিন্তু টলুইন অনেক বেশি সক্রিয়। গেল এটা। তেমনি ভাবে বাবা এই এর ক্ষেত্রেও কিন্তু তোমরা রেজোনেন্স স্ট্রাকচারটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এগুলো এক্সারসাইজ করবা। OH এর জায়গায় OR হলে
বাবা এইচ এর জায়গা আর তো কিছু না, লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেনের, লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেনের, লোন পেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের, তারাই কিন্তু এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। আদারওয়াইজ এখানে কি এইচ নাকি আর নাকি H2, এটা আমাদের হেডেক না। হেডেক হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন থাকলেই কিন্তু কি হয়, পজিটিভ মেসোমারিকের মাধ্যমে কি করে, বলয়ের দিকে ইলেকট্রন ক্লাউড ডাইভার্ট হয় এবং সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ গেইন করে অর্থ প্যারা কার্বনে 246 কার্বনে। তাহলে আমরা রেজোনেন্স স্ট্রাকচার আমাদের ড্র করতে হবে, শিখতে হবে, এক্সারসাইজ করতে হবে, এন্ড দ্যাট ইজ ম্যাক্সিমাম করতে হবে, সর্বোচ্চ পরিমাণ এক্সারসাইজ করতে হবে, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর মাঝখানে কিন্তু এখানে এই উভমুখী সাইন গুলো কিন্তু হবে। তিনটা আঁকলাম, আরো কিন্তু এটা যদি এখানে ইন করে এটা আবার বেরিয়ে আসবে, এরকম আরো দুইটা কিন্তু স্ট্রাকচার হবে, কেমন? তো সেগুলো তোমরা কিন্তু এক্সারসাইজ করতে হবে। এটা টলুইনের ক্ষেত্রে করতে হবে, যদি ওয়েজ থাকে বেনজিন রিং এ ফেনল হয়, যদি ওয়ার থাকে ইথার হয়, যদি NH2 থাকে এনিলিন হয়। তো আমরা বেশিরভাগ সবচেয়ে বেশি এই এই যে গ্রুপগুলো যদি বেনজিন রিং এ থাকে আমরা দেখতে পাই পজিটিভ মেসোমারিক এফেক্টের মাধ্যমে সেখানে কিন্তু ইলেকট্রন ক্লাউড ডেনসিটি বেনজিন রিং এ কিন্তু পূর্বের তুলনায় ইনক্রিজ হয়। মানে এই গ্রুপটা না থাকলে আগে তার বেনজিন রিং এর মধ্যে ক্লাউড যা ছিল, ডেনসিটি যা ছিল, ইলেকট্রন ক্লাউড যেই পরিমাণ ছিল, এই গ্রুপগুলো যদি বেনজিনের সাথে এসে যুক্ত হয় তাহলে কিন্তু এই গ্রুপগুলো একটি প্রভাব, একটি এফেক্ট কিন্তু বেনজিন রিং এর উপর পড়ে এবং সেটা হচ্ছে পজিটিভ মেসোমারিক এফেক্ট, এবং তার কারণে কিন্তু বেনজিন রিং এ আগের থেকে ইলেকট্রন ক্লাউড ডেনসিটিটা ইনক্রিজ করে এবং তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে। সবাই একটু খেয়াল করো। এমন কিছু আবার গ্রুপ আছে তোমরা বাবা জানো, যেমন এই গ্রুপটা, স্পেশালি এই গ্রুপটা নাইট্রো গ্রুপ, এটা একটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। নাইট্রো গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। এই গ্রুপগুলো বাবা রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বলয়ের দিকে, আরে রিং থেকে বা সরি শাখা থেকে বা বেনজিন সার্কেলের সাথে যে গ্রুপটা যুক্ত আছে সেই গ্রুপ থেকে বেনজিনের দিকে ইলেকট্রন যায়, তাই না, রেজোনেন্সের মাধ্যমে। কিন্তু এই গ্রুপগুলো থাকলে আমরা দেখতে পাবো উল্টা বেনজিন রিং থেকে পাই ইলেকট্রন ক্লাউড গ্রুপের দিকে বাহিরে আসবে। তাহলে ওইটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক এফেক্ট। হ্যাঁ, তো যে সমস্ত গ্রুপগুলো নেগেটিভ মেসোমারিক এফেক্ট এক্সিবিট করে তাদের ক্ষেত্রে দেখা যায় বেনজিন রিং এর অর্থ প্যারাকার্বনে উল্টা পজিটিভ চার্জ সৃষ্টি হয়, পজিটিভ চার্জ গেইন করে। আমরা যদি বেনজিনের নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা যদি আমরা একটু অবজার্ভ করি, আগে স্যার আমরা যে দেখি নেগেটিভ মেসোমারিক এগুলো, এটার বাংলাটা কি? নেগেটিভ মেসোমারিক মানে ঋণাত্মক মেসোমারিক, এটাকে বলে মেসোমারিক এফেক্ট, ঋণাত্মক মেসোমারিক, কেমন? আচ্ছা, আবার ইন্ডাকটিভ এফেক্ট দিও আছে, আমরা এই ওইদিকে আগে এগুলো আলোচনা করেছি। দেখো এখানে এই যে বেনজিনের মধ্যে মনে করো যে নাইট্রো গ্রুপটা আছে NO2, তো NO2 মিন্স এটা কিন্তু একটা ডাবল বন্ডে অক্সিজেন থাকবে, একটা সিঙ্গেল বন্ড ও কিন্তু মাইনাস থাকবে। এটাই কিন্তু হচ্ছে এই নাইট্রোবেনজিনের ফার্স্ট স্ট্রাকচার। এটা হচ্ছে নাইট্রোবেনজিন বাবা, খেয়াল করবেন NO2। এখন একটু খেয়াল করেন, এই নাইট্রোজেন পজিটিভ হওয়ার কারণে এই বেনজিন সার্কেল থেকে কিন্তু পাই ইলেকট্রন এখানে এসে ডাবল বন্ড হলো। তাহলে এখন কি হচ্ছে একটু দেখেন আপনারা, এগুলো কিন্তু আগেও দেখানো হয়েছে, পাই বন্ড কিন্তু চলে গেল, ফলে এই কার্বনটা পজিটিভ হয়ে গেল, আর এই বন্ড এবং এই বন্ড তাদের এখনো কিছু হয়নি, কারণ এখন সে আবার এখানে আসবে। তো অ্যাডজাসেন্ট যখন এই বেনজিন সার্কেলের সাথে যে গ্রুপটা আছে, এই গ্রুপের যে বেনজিনের সার্কেলের সাথে যে পরমাণুটা আছে এরপর যেহেতু পজিটিভ চার্জ, তার যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, সে এই জন্য কিন্তু বেনজিন সার্কেল থেকে পাই ইলেকট্রনকে টান দিছে। তাহলে কেন পুল করলো, পুল আপ করলো কেন, এটা এখানে ইলেকট্রনকে বাইর করে নিয়ে আসলো কেন? তার ইলেকট্রন লেকিংস আছে। আচ্ছা, কোনটাকে নিবে? এই তিনটা বন্ধন তো আছে, এর মধ্যে কোনটাকে নিবে? জাস্ট বেনজিন রিং এর এই গ্রুপটার সাথে অ্যাডজাসেন্ট যে পাই বন্ধনটা সেটাই কিন্তু নিয়ে গেল। তাহলে এখানে এটা এসে কিন্তু আগে একটা বন্ধন ছিল নাইট্রোজেন কার্বন, আর এখন কিন্তু আরো একটি বন্ধন হলো, এই বন্ধনটি এখানে আসলো। তাহলে এখানে কিন্তু দেখো বাবা, যখনই এটা ডাবল বন্ড হলো, এই বন্ধনের ইলেকট্রন পাই নাইট্রোজেন এবং অক্সিজেন সে কিন্তু আবার নিয়ে যাবে। ফলে এখানে কি হবে জানো, এটা হয়ে যাবে আবার মাইনাস, এটা হয়ে যাবে আবার, এটা তো আগেই মাইনাস ছিল, নাইট্রোজেন আবার প্লাস প্লাসই থাকবে। কেন জানো, এই বন্ধন এখানে এসে ডাবল বন্ড হলো, নাইট্রোজেন কিন্তু আবার তার পাই ইলেকট্রন কিন্তু অক্সিজেনকে আবার দিয়ে দিল। তাহলে নাইট্রোজেনের অবস্থা কি দাঁড়ালো, একদিকে পেলো আর একদিকে দিয়ে দিল, তাহলে তার পজিটিভ চার্জের কোনো প্রকারের কোনো চেঞ্জ হলো না। তাইলে আমরা এখানে দেখতে পেলাম যে যেই মাত্র এই পাই বন্ড এসে এখানে ডাবল বন্ড ফর্ম করে, সেই মাত্রই কিন্তু আবার নাইট্রোজেন অক্সিজেন পাই বন্ড কিন্তু অক্সিজেন তার ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য সে কিন্তু আবার নিয়ে যায়। তাহলে এখন কি হবে, এই বন্ড এখানে আসবে, এটা আবার পজিটিভ হবে, এই বন্ড এখানে আসবে, এটা আবার পজিটিভ হবে। এইভাবে কিন্তু পাঁচটা স্ট্রাকচার আমরা নাইট্রোবেনজিনের আগে দেখিয়েছি, এটা আবার তোমাকে ট্রাই করতে হবে। টলুইন এবং নাইট্রোবেনজিন এই দুইটা রেজোনেন্স স্ট্রাকচার তো মাস্ট বি, লাগবেই। তুমি যদি পড়তেও চাও না, মানে তুমি এগুলা খুব কঠিন লাগে, এতগুলো করতে পারবো না, অ্যাটলিস্ট মিথাইল বেনজিন বা টলুইনের এবং নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা তোমাদের লাগবেই, কারণ একটা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং এর ব্যাখ্যা আর একটা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং এর ব্যাখ্যা দিতে লাগে। কারণ এই প্রশ্নগুলো আসতে পারে, কেন বেনজিন অপেক্ষা নাইট্রোবেনজিন কম সক্রিয়, বা তার সক্রিয়তা কেন লেস হলো, হ্রাস পেলো কেন? বেনজিন
যতটুকু সক্রিয়, নাইট্রোবেনজিন কিন্তু তার থেকে কম সক্রিয়। কেন? কারণটা হচ্ছে দেখো, বেনজিনের মধ্যে কিন্তু এমন কোনো গ্রুপ নাই যারা কিনা বেনজিনের রিং থেকে ইলেকট্রনকে উল্টা বাহিরের দিকে নিয়ে পজিটিভ চার্জ এখানে সৃষ্টি করেছে কিংবা তার লেকিংস সৃষ্টি করেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি নাইট্রো গ্রুপ কিন্তু বেনজিন সার্কেল থেকে পাই ইলেকট্রনকে বাহিরের দিকে পুল করছে এবং তার কিন্তু অর্থ কার্বন, দ্যাট মিন্স 2 এবং 4 এবং 6, এই কার্বনগুলোতে কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, গেইন করছে। তাহলে পজিটিভ চার্জ যেহেতু সৃষ্টি হচ্ছে, তাহলে লেকিংস হচ্ছে ইলেকট্রনের, তাহলে তার ইলেকট্রন ডেনসিটিটা কিন্তু ডিক্রিজ হয়েছে। আর কোন কম্পাউন্ডের ইলেকট্রন যদি আমরা বেনজিন রিং এর ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যদি আমরা ডিক্রিজ হতে দেখি, হ্রাস পেতে দেখি, বুঝবো সেই যৌগের সক্রিয়তা হ্রাস পাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি হ্রাস পাওয়া মানে, ডিক্রিজ হওয়া মানে তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া, আর ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হওয়া মানে তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ হওয়া। এটা আগে মাইন্ডসেট করো যে কোন কম্পাউন্ডে বেনজিন রিং এ ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ করে, তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, সে সক্রিয় হবে। আর যদি কোনো কম্পাউন্ডের বেনজিন রিং এর ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ডিক্রিজ করে কোনো কারণে, কে ডিক্রিজ করছে কে ইনক্রিজ করছে এটা তোমরা জানো, এবং রেজোনেন্স স্ট্রাকচার তোমাদের অবশ্যই এক্সিবিট করতে হবে। যেই ভুলটা তোমরা অলমোস্ট সকল স্টুডেন্ট, এই নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা দেখাইনি। কেন নাইট্রো রেডিক্যালটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কেন এটা বলয়কে নিষ্ক্রিয় করে, এই কথাটাও অনেকে লেখেনি। অবশ্য ইংলিশ ভার্সনের কিছু স্টুডেন্ট লিখেছে শুধু কথাটা, কিন্তু এই রেজোনেন্স স্ট্রাকচারটা তারা কিন্তু লিখেনি। কি লিখেছে তারা বলেছে যে নাইট্রো গ্রুপ ইজ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। নাইট্রো গ্রুপ যত বেশি ইনক্রিজ হচ্ছে কোনো কম্পাউন্ডে, তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করতেছে। আর রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হলে নিডেড টেম্পারেচারটা বা প্রয়োজনীয় তাপমাত্রাটা ইনক্রিজ বেশি বাড়াই দিতে হবে। এটা তারা বলেছে, এই জন্য তারা কিন্তু ফুল মার্কস পেয়েছে। আমি ফুল মার্কস দিয়ে দিয়েছি, 4 দিয়ে দিয়েছি। কিন্তু বাংলা ভার্সনের ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু টলুইন থেকে টিএনটি জাস্ট বিক্রিয়াটা দেখেছে, অনেক স্টুডেন্ট অনেকে টাচই করেনি। তাহলে আমাদের বুঝতে হবে যে টলুইন তো বুঝলাম, নাইট্রোবেনজিন তো বুঝলাম, তাহলে নাইট্রো গ্রুপ যে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, টলুইনের মিথাইল গ্রুপ যে অ্যাক্টিভেটিং গ্রুপ, অ্যাক্টিভেটিং গ্রুপ কারা, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কারা, রেজোনেন্স স্ট্রাকচার ছাড়া এটা বলা, নাম্বার কম পাওয়া, মানে এটা তুমি বলতে পারো যে আমি নাম্বার হয়তো কিছু আমার ডিডাকশন হতেও পারে। আর যদি রেজোনেন্স স্ট্রাকচারটা কষ্ট হলেও, একটু কঠিন হলেও যদি কনজিউম করতে পারি, যদি এটা এক্সিবিট করতে পারি এক্সাম কপিতে, তাহলে তোমার ভিতরে তুমি কি লিখেছো ল্যাঙ্গুয়েজ, এত কথাবার্তা হয়তো আমরা পড়িই না, শুধু স্ট্রাকচারটা দেখেছি, রেজোনেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। তুমি না বুঝে স্ট্রাকচার লিখতে পারবে না, নকল করে কোনোদিন স্ট্রাকচার লেখা যায় না। এই স্ট্রাকচারগুলো নকল করে লিখতে গেলে কোথাও না কোথাও তুমি ভুল করবে, হয় পজিটিভ চার্জ দাওনি, না হলে এখানে আছে ওখানে নাই, অথবা এই এখানে পজিটিভ, মানে মোট কথা রেজোনেন্স স্ট্রাকচার কেউ কোনোদিন দেখে পরীক্ষার কপিতে লিখতে পারে না, অথবা নকল করেও লিখতে পারে না। যদি না বুঝে সে রেজোনেন্স স্ট্রাকচার, তার পক্ষে আসলে লেখা সম্ভব না। তো আমরা যখন রেজোনেন্স স্ট্রাকচার রিলেটেড যে প্রশ্নগুলো আছে, আমরা অত ভিতরে কি লিখেছো না লিখেছো ওগুলো পড়ার থেকে বেশি ইম্পর্টেন্সই দেই যে রেজোনেন্স স্ট্রাকচারটা সে নাইসলি বা কারেক্টলি লিখতে পারছে কিনা বা এক্সিট করতে পারছে কিনা, ওটার দিকে আমরা এমফেসিস দেই। বুঝতে পেরেছো? তো তোমরা এই রেজোনেন্স স্ট্রাকচার, স্পেশালি বলছি টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার এবং নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার, আজকেই তোমরা, না এটা নো মোর টাইম, সুযোগ পাবে না, প্লিজ আজকেই আমার সকল স্টুডেন্টকে আমি অনুরোধ করছি, আজকেই প্রত্যেকের বইয়ের মধ্যে মেইন বইটা আছে, এবং আমরা যে শীটপত্র বা কোর্স ম্যাটেরিয়ালস তোমাদের সাপ্লাই দিই সেখানেও আছে। তাহলে সেখানে কিন্তু আমরা এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো, টলুইনের এবং নাইট্রোবেনজিনের, যারা খুব ফাঁকিবাজ, হয়তো ফাঁকি দিয়েছো কিন্তু এখনো তোমরা কমিটমেন্ট করেছো যে না আমরা সত্যিকার অর্থেই আমরা পাস করতে চাই, পাস, এবং সেটা সম্মানের সাথে পাস। পাস তো অনেক রকমেরই হয়, সেটা যদি তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকো, মনে করে নিলাম আজকে থেকে তোমাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাহলে অন্তত পক্ষে এই টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার যে 5টা আছে, নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার যে 5টা আছে, আজকে কম করে হলো 1-1.5 ঘন্টা সময় যতবার পারো এক্সারসাইজ করবা। এরপরও যদি কোনো জিনিস না বুঝো, আমি তো আছি, আমরা আছি, ম্যাম আছে, প্রশ্ন করতে পারবে। এমনকি ইন্ডিভিজুয়ালিও তুমি আমাকে নক করতে পারো, স্যার আমার এই জায়গাটা দেখেন তো ঠিক আছে কিনা, আমাকে মেসেঞ্জারে হয়তো একটা ছবি পাঠিয়ে দিলে, স্যার আমি না দেখে স্ট্রাকচারটা ড্র করছি, দেখেন তো স্যার আমার এখানে কোনো অবজারভেশন আছে কিনা, ভুল হয়েছে কিনা, করতে পারো, সুযোগ আছে বাবা। তুমি অবশ্যই নক করে দেখো তোমাকে রেসপন্স করি কিনা, কিন্তু রেসপন্স করতে হবে আমাকে। আমি যে বললাম যে টলুইনের রেজোনেন্স স্ট্রাকচারটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বেনজিন আর টলুইনের মধ্যে রিঅ্যাক্টিভিটি কার বেশি কার কম, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর 2021, অর্থাৎ 2021-এর যে তোমরা পরীক্ষার্থী, ওই পরীক্ষায় সহজ সহজ প্রশ্নগুলো যদি আমরা আশা করি, তাহলে কিন্তু
একেবারে এত কিছু তো একটু অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা টাচ করতে হবে। সহজ প্রশ্ন বলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আসলে কোনো প্রশ্নই কারো কাছে সহজ না। সবাই তোমরা অর্গানিক কেমিস্ট্রিকে একটু ভয় পাচ্ছ। এই ভীতিটা জাস্ট দূর। অনেকের অবশ্য ভয় পায় না। দেখলাম যে অনেকে মাশাআল্লাহ অর্গানিক কেমিস্ট্রি বেটার লেখে। কারণ ওই যে সে ওইভাবে ভালোবেসে এটাকে গ্রহণ করেছে। তার জন্য অর্গানিক কেমিস্ট্রি বরং সে টাচ করতে, অ্যান্সার করতে সে বেশি প্রেফার করে। কারণ অর্গানিক কেমিস্ট্রি অল্প সময়ে খুব নাইস মার্কস পাওয়া যায়। সময় কিন্তু খুব কম লাগে। ফলে অন্য প্রশ্নের সময়টা তুমি এক্সিকিউট করতে পারো। অর্গানিক কেমিস্ট্রির প্রশ্নগুলো লিখতে সময় খুবই কম লাগে। যে টাইম অ্যালটমেন্ট থাকে তার থেকে অনেক কম টাইমে তুমি অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবে। একটা কৌশল লিখতে যদি ভালো করে তোমার মুখস্থ থাকে সর্বোচ্চ 5 মিনিট, একেবারে যদি যত সময় তুমি এক্সপ্লেন করো না কেন সর্বোচ্চ 5 মিনিট, হায়ার অর্ডারের কোশ্চেনে না হয় আরো 5 মিনিট বাড়াই দিলাম 10 মিনিট, এই 15 মিনিটে বা জ্ঞান অনুধাবন ওই প্রশ্নের আরো 10 মিনিট ধরলাম, এই 20 মিনিটে তোমাদের অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি একটা প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। আর 10 মিনিটস টাইম বা 12 মিনিটস টাইম তোমার যে অ্যালোটেড টাইম ছিল সেটা কিন্তু তুমি অন্য একটা কোশ্চেন যেগুলো একটু এলাবোরেট, একটু বর্ণনামূলক, যেমন ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্নগুলো অথবা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির যে কিছু কোশ্চেন আছে এগুলো একটু এলাবোরেট টাইপের কোশ্চেন, সেগুলো বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যদি এমন হয় তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি টাচ করতে চাও সেখানে তো একটু বর্ণনামূলক প্রশ্ন লিখতে হয়, তাহলে ওই সময়টা তুমি ওখানে কি করতে পারবা, ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এই জন্য অর্গানিক কেমিস্ট্রি আবার লিখতে হবে নির্ভুল। তুমি যদি চাও যে ভুলভাল লিখবা তাহলে কিন্তু চলবে না। তো আবারও বাবা আমি কি সময়ের জন্য হয়তো বা এগুলো দেখালে হয়ে যেত, তোমাদের এগুলো অনেকবার দেখানো হয়েছে, নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার, টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার, এই ম্যান্ডেটরি এই দুইটা স্ট্রাকচার আমাদের লাগবে, পাঁচটা করে 10টা স্ট্রাকচার লাগবে। এবং এই স্ট্রাকচারগুলো তোমাকে প্রমাণ দিবে, তোমাকে জানান দিবে, তোমাকে ধারণা দিবে যে এই গ্রুপটা নাইট্রো গ্রুপটা বেনজিন বলয় থেকে ইলেকট্রনকে বাহিরের দিকে নিয়ে কিভাবে বেনজিন রিং এর অর্থ প্যারাকার্বনে 246 কার্বনে কিভাবে পজিটিভ চার্জ সৃষ্টি করে। পজিটিভ চার্জ সৃষ্টি করা মানেই হচ্ছে সেখানে ইলেকট্রনকে নিয়ে আসা, মানে সেখানে লেকিং সৃষ্টি করা, সেখানে ইলেকট্রন ডেনসিটি লেকিংস হওয়া মানে তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া, কমে যাওয়া, এটা মাথায় রাখবা। আর যদি কোনো গ্রুপ বলয়ের দিকে ইলেকট্রন দিয়ে নেগেটিভ চার্জ গেইন করে বেনজিন রিং এ, বুঝতে হবে সেখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ইনক্রিজ করেছে। ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ইনক্রিজ করা মানে হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করেছে, সক্রিয়তা বেড়ে গেছে। তাহলে কার সক্রিয়তা বাড়লো, কি কারণে বাড়লো, কার সক্রিয়তা কমলো, কার কারণে কমলো, এগুলোর ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের যে মূল পয়েন্ট, যে মূল কোয়েশ্চেন যেটা আমাদের বোঝার বিষয় ছিল। আমরা আমাদের এই এতক্ষণের আলোচনায় কিন্তু আমরা একটা ডিসিশন কিন্তু মেকিং করলাম। সেই ডিসিশনটা কি, এই গ্রুপটি যখনই কোনো বেনজিন রিং এর সাথে অ্যাটাচ থাকবে সেই বেনজিন রিং থেকে সে উল্টা ইলেকট্রনকে বাইরের দিকে নিয়ে বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন ক্লাউডকে কমিয়ে দিবে, ইলেকট্রন ডেনসিটিকে কমিয়ে দিবে। এটা একটু ফাইনাল করো তো বাবা। এই গ্রুপটি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। বেনজিন রিং এর মধ্যে যত বেশি এই গ্রুপটি ইন করবে ততই ওই যৌগের রিঅ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে বাবা একটু খেয়াল করেন, আমরা যদি টলুইন, এই কম্পাউন্ডটা হচ্ছে টলুইন বাবা, খেয়াল করেন। এখন তাকে যদি আমরা ফার্স্ট নাইট্রেশন করি, আমরা দেখো টলুইন থেকে টিএনটি ফর্ম করতে, টিএনটি প্রস্তুত করতে কিন্তু তিনবার নাইট্রেশন করতে হবে। থার্ড টাইমস নাইট্রেশন যা আমরা গিয়ে দেখবো টেম্পারেচারটা কিন্তু আমাদের বেশি লাগছে। তাহলে টলুইনকে যদি ফার্স্ট টাইম নাইট্রেশন করি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দ্বারা, এই ক্ষেত্রে কনসেন্ট্রেট না হলেও কিন্তু রিঅ্যাকশনটি আসলে হয়ে যায়। টেম্পারেচার কিন্তু room temperature, that means around 25 degrees Celsius. Here needed temperature only 25 degree because toluene is more reactive compound than benzene and then nitrobenzene also. তাহলে বেনজিন থেকে এবং নাইট্রোবেনজিন থেকে কিন্তু টলুইন কিন্তু অনেক রিঅ্যাক্টিভ, অনেক সক্রিয়। তার জন্য নিডেড টেম্পারেচার এবং ডেনসিটি অফ রিঅ্যাক্ট্যান্ট যেমন নাইট্রিক অ্যাসিডের ডেনসিটি কনসেন্ট্রেশনটা কিন্তু কম হলেও কিন্তু রিঅ্যাকশনটি অনেক সময় হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি, স্যার ফার্স্ট বইয়ে 30 ডিগ্রি তো। ওরে বাবা অ্যারাউন্ড 25 ডিগ্রি মানে কি বুঝো বলো দেখি, একটু এদিক ওদিক হতে পারে। তুমি 25 ডিগ্রি দাও না, তোমাকে কাটবে না। হ্যাঁ, 30 ডিগ্রি দাও, সমস্যা নেই, তুমি 30 ডিগ্রি দাও। হ্যাঁ, এরকম কাছাকাছি আর কি, একেবারে মানে নিশ্চিত ভাবেই বলা যাবে না 25, একদম 100% 30 ডিগ্রি, একেবারে এগুলা মানে তুমি কাছাকাছি হলেই তোমার হয়ে যাবে 25 or 30 ডিগ্রি। ওকে, সমস্যা নেই। তাহলে এখানে দেখো মিথাইল মূলকটি কিন্তু আছে ঠিকই, কিন্তু এই নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ফার্স্ট রিঅ্যাকশনে কিন্তু একটি নাইট্রো রেডিক্যাল, একটি নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল কিন্তু ফর্ম করে। তোমরা নাইট্রেশন বিক্রিয়ার মানে মেকানিজম থেকে কিন্তু অবশ্যই তোমরা জানো যে কোনো নাইট্রেশন রিঅ্যাকশনে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে ফার্স্ট অফ অল একটি ইলেকট্রোফাইল ফর্ম করে, এটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন NO2+। তাহলে সেই নাইট্রোনিয়াম আয়নটা অর্থতে যাবে নাকি প্যারায় যাবে? প্রথমে অর্থতে যায়।
তাহলে অর্থোনাইট্রোটোলুইন এবং প্যারাতেও যায়, কারণ মিথাইল রেডিক্যালটা কিন্তু অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তোমরা এটা জানো কিন্তু মিথাইল রেডিক্যালটি কিন্তু অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে আরো একটি নাইট্রো গ্রুপ এখানে আসবে, তাহলে দুই ধরনের কম্পাউন্ড আমরা পাচ্ছি। ফার্স্ট নাইট্রেশনের ক্ষেত্রে কিন্তু টলুইন থেকে আমরা অর্থোনাইট্রোটোলুইনও পাচ্ছি, প্যারানাইট্রোটোলুইনও পাচ্ছি। এটা কিন্তু অর্থোনাইট্রো, এই নাইট্রোটা তুমি এদিকেও দিতে পারতে, কোনো সমস্যা নেই, একই অর্থোনাইট্রোটোলুইন। আর এদিকে থাকলে প্যারানাইট্রোটোলুইন, 4 কার্বনে থাকলে প্যারানাইট্রো, আর 2 নাম্বার কার্বনে থাকলে এটা অর্থোনাইট্রো, কারণ নিকটবর্তী বা নিয়ারেবল কার্বনকে অর্থ কার্বন বলি। গ্রিক ওয়ার্ড অর্থ, এর অর্থ হচ্ছে নিয়ারেবল, কাছে। প্যারা মানে দূরবর্তী বা যেটা ফার বা ডিস্টেন্সে থাকে। মেটা মানে হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, মানে একান্তর। এই কার্বনগুলোকে আমরা বলি মেটা কার্বন। হোয়াটএভার, টলুইনকে যদি আমরা নাইট্রেশন করি, ফার্স্ট নাইট্রেশনে কিন্তু আমরা দুইটা কম্পাউন্ড পেয়েছি, অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রো। তাহলে এখন বলো টলুইনের রিঅ্যাক্টিভিটি যা ছিল এটা অথবা এটা, দুইটার রিঅ্যাক্টিভিটি কি সেম থাকবে? কে বলতে পারবে? টলুইনের রিঅ্যাক্টিভিটি সরি, আসলে এই টলুইনের রিঅ্যাক্টিভিটি বা বিক্রিয়া করার টেন্ডেন্সি বা যত স্পিডে বিক্রিয়াটা করবে তার রেট অফ রিঅ্যাকশন যত বেশি হবে, এই টলুইনের থেকে কিন্তু অর্থোনাইট্রোটোলুইন ফর্ম করলো, প্যারানাইট্রোটোলুইন ফর্ম করলো। এদের রিঅ্যাক্টিভিটি আগের মতোই আছে টলুইনের মতো, নাকি ডিক্রিজ করেছে নাকি ইনক্রিজ করেছে, কে বলবে? স্যার ডিক্রিজ হয়েছে। স্বামী তো সঠিক বললো, কেন স্বামী বলো তো দেখি কেন ডিক্রিজ করলো? কারণ টলুইনের মধ্যে রিং অ্যাক্টিভেটিং গ্রুপ ছিল, কিন্তু এখানে কিন্তু রিং অ্যাক্টিভেটিং গ্রুপের পাশাপাশি অলরেডি কিন্তু একটি রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কিন্তু অলরেডি ইন করেছে। তাহলে এর ওই যে বললাম না, নাইট্রো রেডিক্যাল একটা ঢুকছে, তার মানে তার রিঅ্যাক্টিভিটি মানে ডিক্রিজ হয়েছে, হ্রাস পেয়েছে। এখন বাবা খেয়াল করো, এই যে আমরা সেকেন্ড নাইট্রেশন করব কার, টলুইন তো একটাও নাই, সব টলুইন কিন্তু কনভার্টেড হয়ে গেছে অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রো টলুইনে। আর কিন্তু টলুইন তোমার পাত্রে নাই, সব টলুইন কিন্তু অলরেডি কনভার্টেড হয়ে গেছে। তাহলে এখন তোমার পাত্রে আছে কি, এই যে অর্থোনাইট্রো টলুইন অথবা প্যারানাইট্রো টলুইন, এরা আছে। এখন একে তুমি যদি আবার নাইট্রেশন করো, আরো নাইট্রেশন যদি হয়, গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা কনসেন্ট্রেট অবশ্যই এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড অবশ্যই, কিন্তু এখানে নিডেড টেম্পারেচার অ্যারাউন্ড 60°C। খেয়াল করো, তাহলে এখানে টেম্পারেচারকে ইনক্রিজ করতে হয়েছে, কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অ্যাসিডকে ইনক্রিজ করতে হয়েছে। তাহলে এখানে কিন্তু নাইট্রো গ্রুপ অলরেডি একটা আছে। তাহলে এই যে রিঅ্যাকশন সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, তাদের রিঅ্যাকশনে আরো প্রচুর পরিমাণে কিন্তু কি হবে, নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল ফর্ম করবে এবং তারা কিন্তু এখানে আসবে বাবা, এখানে না। অর্থোনাইট্রো থাকলে আগে থেকে প্যারানাইট্রো কার্বনে আসবে। তাহলে অথবা যদি এটা যদি হতো, তাহলে এখানে অথবা এখানে একটা নাইট্রো গ্রুপ আসতো। তাহলে এখন ডাইনাইট্রো টলুইন ফর্ম করবে, 2,4 ডাইনাইট্রো টলুইন ফর্ম করবে। দেখো টলুইনের মিথাইল আছে, আর এখানে নাইট্রো গ্রুপ আগেও ছিল এখনো আছে, এখানে আরেকটা নাইট্রো গ্রুপ এখানে কিন্তু অ্যাড হলো। তাহলে দেখো নাইট্রো গ্রুপ নিউলি আরেকটা কিন্তু অ্যাড হয়েছে। তাহলে এটার রিঅ্যাক্টিভিটি থেকে এটার রিঅ্যাক্টিভিটি কিন্তু আরো ডিক্রিজ হয়েছে। এখন তুমি একে যদি আরো নাইট্রেশন করো, তাহলে নিডেড টেম্পারেচার থেকে আরো বাড়াই দিতে হবে, কারণ এখানে অলরেডি দুইটা নাইট্রো গ্রুপ আছে। তাহলে একে যদি আরো নাইট্রেশন করি, তাহলে কিন্তু আমাদের এই নিডেড টেম্পারেচারটা কিন্তু 100 অর 110°C মতো আমাদের লাগবে। এই যে 2,4 ডাইনাইট্রোটোলুইনকে যদি আরো নাইট্রেশন করি নাইট্রিক অ্যাসিড দ্বারা, HNO3 এবং কনসেন্ট্রেট H2SO4, এখানে নিডেড টেম্পারেচার 110°C যদি আমরা দেই, দেখো তাহলে এখানে টেম্পারেচারটা কিন্তু আরো বেশি লাগতেছে। কেন? এটার রিঅ্যাক্টিভিটি অনেক কম, টলুইন থেকেও কম, অর্থোনাইট্রো টলুইন থেকেও কম, এদের রিঅ্যাক্টিভিটি আরো কমেছে। তাহলে এখন কিন্তু টিএনটি পাওয়া গেল, 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। তাহলে আমরা এখন পেয়ে গেলাম টিএনটি। টিএনটিটা কি? টিএনটিটা কি? এখানে আরো একটি নাইট্রো গ্রুপ আসলো, এটাই হচ্ছে আমাদের সেই টিএনটি। তাহলে টলুইন থেকে এই যে টিএনটি ফর্ম করলাম, টলুইন থেকে এই যে টিএনটি আমরা প্রস্তুত করলাম, তাহলে এখানে কিন্তু এই টিএনটি প্রস্তুত করতে গেলে এটাই হচ্ছে টিএনটি আমাদের, ওই যে ওখানে আমরা টিএনটি এই কম্পাউন্ডটা লিখবো। তাহলে টলুইন থেকে টিএনটি আমরা পাইতে পারি কিভাবে? 3 বার নাইট্রেশন করলে। কাকে দিয়ে নাইট্রেশন করি? কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে করি। সেক্ষেত্রে 3 স্টেপে 3 বার নাইট্রেশন করতে গেলে যে টেম্পারেচার গুলো আমাদের প্রয়োজন হয় সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। দেখো 25 বা 30, 60, 110°C। তাহলে এই যে টেম্পারেচারটা ইনক্রিজ, এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, কেন ইনক্রিজ করতে হলো? ওই কারণ একটাই, নাইট্রো রেডিক্যাল সেখানে একটা একটি করে নাইট্রো রেডিক্যাল বেনজিন রিংয়ে অ্যাড হচ্ছে। বেনজিন রিংয়ে নাইট্রো রেডিক্যাল অ্যাড হওয়া মানে তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া মানে নিডেড টেম্পারেচারটা বাড়াই দেওয়া। তাহলে এই জন্যই বলছি, প্রথমে কিন্তু কোনো নাইট্রো গ্রুপ ছিল না, তার রিঅ্যাক্টিভিটি বেশি ছিল। এরপরে একবার নাইট্রেশন হওয়ার পর একটি নাইট্রো গ্রুপ ঢুকলো, তাদের রিঅ্যাক্টিভিটি কমে গেল। এখন সেই একটা নাইট্রো গ্রুপ দ্বারা কম্পাউন্ডকে যদি আবার নাইট্রেশন করি, আরো একটি নাইট্রো গ্রুপ কিন্তু ইন করলো, তার রিঅ্যাক্টিভিটি আরো কমে গেল।
এখন দেখো আরো একটি নাইট্রো গ্রুপ ইন করলো, তাহলে এই জন্য নাইট্রো গ্রুপ যত বেশি ইনক্রিজ করছে তার রিঅ্যাক্টিভিটি আরো বেশি কমে যাচ্ছে, নিডেড টেম্পারেচারটা বেশি লাগছে। এই ছিল আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। টাইম বেশি নেই, তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা আসবে এমন কথা আমরা বলছি না, যদি আমাদের এটাও বলে যে ইন বিটুইন বেনজিন এবং টলুইন হুইচ ইজ মোর রিঅ্যাক্টিভ, হুইচ নিডেড মিনিমাম টেম্পারেচার লোয়ার টেম্পারেচার টু ফর্ম। মনে করো তুমি নাইট্রেশন রিঅ্যাকশন দিচ্ছ কার, বেনজিনের এবং টলুইনের, তাহলে হুইচ কম্পাউন্ড বিটুইন বেনজিন এন্ড নাইট্রোজেন নিডেড লোয়ার টেম্পারেচার ইন এনি নাইট্রেশন রিঅ্যাকশন, এনি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যে কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যে কোনো প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য, বা যে একটা রিঅ্যাকশন তো তারা বেনজিনও একটা রিঅ্যাকশন পার্টিসিপেট করতে পারে, টলুইন একটা রিঅ্যাকশন পার্টিসিপেট করতে পারে, কিন্তু বেনজিন এবং টলুইনের মধ্যে দুজনেই একটা রিঅ্যাকশন করলো, কিন্তু দুটাই মানে বেনজিন এবং টলুইন দুটাই একটা রিঅ্যাকশন মনে করো পার্টিসিপেট করলো, কিন্তু দুটার জন্য তাপমাত্রা কিন্তু আমাদের সমান লাগছে না। একটার জন্য কম তাপমাত্রা লাগছে, আরেকটার জন্য বেশি তাপমাত্রা লাগছে। কার জন্য কম তাপমাত্রা লাগবে? যেটা সক্রিয় বেশি। আর কার জন্য বেশি তাপমাত্রা লাগবে? যেটা সক্রিয় কম। তার সক্রিয়তা কিসের উপর ডিপেন্ড করে? আমাদের কিছু জানলাম, আমরা কিছু গ্রুপ আছে যারা অ্যাক্টিভেটিং গ্রুপ, ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করে দেয়, আর কিছু আছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বা নিষ্ক্রিয়কারী গ্রুপ যারা ইলেকট্রন ক্লাউডকে আরো কমিয়ে দেয়। তাহলে কমিয়ে দেওয়া মানে রিঅ্যাক্টিভিটি কমে যাওয়া, ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেওয়া মানে রিঅ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়া। এই কনসেপ্টটার মধ্যে থেকেই কিন্তু তুমি অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারছো। বিটুইন বেনজিন এবং নাইট্রোবেনজিন কে বেশি সক্রিয়, কার জন্য টেম্পারেচার বেশি লাগবে, এই প্রশ্নগুলো। তাহলে আমরা বেনজিন, টলুইন এবং নাইট্রোবেনজিন এদের রিঅ্যাক্টিভিটির যে অর্ডার বা ক্রম সেটা কিন্তু আমরা শিখবো। বেনজিন, নাইট্রোবেনজিন, টলুইন এই তিনটি কম্পাউন্ডের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি সর্বাধিক, কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম এবং কেন। রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু লাগবে টলুইন এবং নাইট্রোবেনজিনের। এই কথাগুলো বলে আজকে আমরা ক্লাস কমপ্লিট করতে চাচ্ছি। আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবে সবাই, কেমন? সবাই ক্লাসে মনোযোগী হবে, আর ক্লাস কেউ মিস করবে না, তোমাদের প্রতি অনুরোধ থাকলো।